ক্যারেট কোচিং অনলাইন প্রোগ্রামের প্রথম ক্লাসে সবাই ভিডিওটা একটু অন করো, একবার একটু দেখি শুরুতে, তারপরে আবার প্রয়োজন অফ করে দিও, অসুবিধা নেই। ওকে, আরিশা আরিশা কি খবর? ইয়া করে দাও তোমরা, একটু যাকে জিজ্ঞেস করে একটু আনমিউট করে নাও। আরিশার খবর কি বলো, আনমিউট করে বলো। আরিশা, আরিশা আনমিউট করো, আবার আনমিউট করে বলো। হ্যাঁ, আবার মিউট করো কেন? হ্যাঁ, এখন বলো। কোন স্কুল আরিশা? শহীদ লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। গুড। তারপরে রায়ানা রফিক, রায়ানা রফিক কোন স্কুল? বিকারুন্নেসা, ওকে। তা প্রজ্ঞা, প্রজ্ঞার কি খবর? প্রজ্ঞার কি নেট প্রবলেম নাকি? সালমা, সালমা কি আমাদের গত বছরের সালমা? হুম, ওকে। তারপরে মোহাম্মদ জুবায়ের, জুবায়ের কোন স্কুল? আনমিউট করে বলো। ওকে। তারপরে হাদি মুহতাসিম রাজিন। আসসালামু আলাইকুম স্যার, আমি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ঝালকাঠি ওকে। স্কুলে পড়ি। নবীন। হ্যাঁ, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি জি বলো। আমি সৃজনী বিজ্ঞান দুর্কি স্কুলে পড়ি। ওকে। তারপরে সম্রাট সরকার কি অবস্থা? স্যার, আমি বগুড়া দুই স্কুলে পড়ি। ওকে, ভেরি গুড। ঠিক আছে, আমরা বাকি পরিচয়গুলো হচ্ছে আমরা ধীরে সুস্থে নিব। আমরা মূল ক্লাস শুরুর আগে কিছু বেসিক কথা বলে নিই, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস। আমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে গতকাল সুন্দর করে আমাদের সিস্টেম অ্যাডমিন বুঝায় দিয়েছে, আশা করি সবাই সেটা বুঝতে পেরেছো। তো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের যে ওয়েবসাইটে ঢুকতে হবে, ঢোকার পরে গিয়ে দেখবা যে যে কোর্স প্ল্যানটা দেওয়া আছে, সেই কোর্স প্ল্যানে, ইংলিশ কোর্স প্ল্যানে আমাদের 1 নম্বর ক্লাসে কি আলোচনা করা আছে, আজকে ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করা আছে, সেটা আলোচনা করব। কিন্তু এর পাশাপাশি তোমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো আগে একটু বুঝায় দিয়ে নেই, কারণ আমি তোমাদের সাথে একদিন পর পর দেখা হবে, প্রত্যেক টিচারের সাথে একদিন পর পর দেখা হবে, অর্থাৎ শনি সোম বুধ হচ্ছে তোমাদের সাথে ক্লাস নেবে বাংলা টিচার এবং গণিত টিচার, আর রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে আমার সাথে দেখা হবে ইংলিশ ক্লাস এবং সাধারণ জ্ঞান টিচারের সাথে। তো আহ, এই যেহেতু আজকে মঙ্গলবার ফার্স্ট ক্লাস, তোমাদের সাথে আবার বৃহস্পতিবারে দেখা হবে। এখন বৃহস্পতিবারে দেখা হওয়ার পরে আমি কি করব সেটা আগে বুঝাই নেই। আজকে 1 নং ক্লাসে গিয়ে দেখো, কোর্স প্ল্যানটা চেক করবা, যে চেক করো নাই এই ক্লাসের মধ্যেও চেক করতে পারো চাইলে, বা ক্লাসের পরে তুমি চেক করে নিবা। সেখানে কিছু মুখস্থ আইটেম পড়া আছে। হ্যাঁ, কনজুগেশন অফ ভার্ব, সি ও ভি লেখা আছে, কনজুগেশন অফ ভার্ব। সেখানে 1 থেকে 30 পর্যন্ত বা 40 পর্যন্ত দেওয়া আছে, সেটা তোমাদের মুখস্থ করতে হবে। এখন এখানে কিছু খুবই সহজ ভার্ব দেওয়া আছে, এবং তোমাদের কাছে মনে হতে পারে যে এটা, এগুলো তো আমরা ক্লাস 5-এ পড়ে আসছি, এগুলো তো আমরা পারি, তারপরে আমি কেন পড়বো, কেন পড়বো সেটার ব্যাখ্যা দিচ্ছি একটু পরে। তাহলে প্রথম কাজ হচ্ছে এটা মুখস্থ করা, স্পেলিং সহ, পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল সহ, বাংলা অর্থ সহ মুখস্থ করা। আমি নেক্সট ক্লাসে যখন আসব, আমার মূল ক্লাস শুরুর আগে এই পড়াটা আগে ধরে নিব। 1, 2 নম্বরে একটা রাইটিং দেওয়া আছে, একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, প্যারাগ্রাফ নাম্বার 1। অ্যান্ড প্যারাগ্রাফ নাম্বার 1 তুমি কোথায় পাবা? ইংলিশের যে লেকচারগুলো দেওয়া আছে, লেকচার শিট লেখা যে ফোল্ডারটা আছে, সেটা ওপেন করলেই ওখানে অনেকগুলো আইটেম আছে, তার মধ্যে প্যারাগ্রাফ, 20টা প্যারাগ্রাফের একটা সাজেশন দেওয়া আছে। হ্যাঁ, এবং এই বছর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় যে 5টা রাইটিং, 4টা রাইটিং আসছিল, তার সবগুলোই কিন্তু আমরা যা পড়াইছি তার মধ্য থেকেই আসছে। তো যার কারণে আমরা এখানে যেভাবে নির্দেশনা দিব, যেভাবে তোমাদের পড়তে বলবো, ঠিক সেই একই পদ্ধতিতে তোমাকে পরিশ্রম করতে হবে, পড়তে হবে। যদি তুমি ক্যাডেট হতে চাও, তোমার স্বপ্নটাকে যদি তুমি পূরণ করতে চাও, তোমাকে সেই পদ্ধতিতে আগাইতে হবে, মানে যেভাবে আমরা নির্দেশনা দিচ্ছি। তো এখন
আমি যেই প্রশ্নটা একটু আগে করতেছিলাম যে আমি যেই বিষয়টা পারি সেটা আমি আবার কেন পড়বো, এর উত্তর হচ্ছে নর্মালি তোমাদের স্কুলে 100 নম্বরের পরীক্ষায় তোমাকে আনসার করো হচ্ছে 3 ঘন্টায়। ক্লাস 5 পর্যন্ত 2.5 ঘন্টায় করতে, বাট ক্লাস 6 থেকে তুমি 3 ঘন্টা সময় পাবা 100 নম্বর আনসার করার জন্য। বাট ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় তোমাকে 3 ঘন্টায় 300 নম্বর আনসার করতে হবে। তো যেহেতু তোমাকে 3 ঘন্টায় 300 নম্বর আনসার করতে হবে, সুতরাং স্বাভাবিকভাবে তোমাকে এখানে অনেক ফাস্ট হইতে হবে, অর্থাৎ তোমার প্রতিযোগিতা হবে মূলত সময়ের সাথে। এখন যেই জিনিসটা তুমি 10 সেকেন্ডে পারো, তুমি একই জিনিস আবার পড়বা এই জন্য যেন পরবর্তীবার তুমি ওইটা 9 সেকেন্ডে পারো। তুমি একই জিনিস আবার পড়বা এই জন্য যেন পরবর্তীতে তুমি সেটা 8 সেকেন্ডে পারো। আমি কি বুঝাইতে পারছি? সেই জন্য পারা জিনিস আবার পড়তে হবে। এখন দ্বিতীয়বার পড়ার সময় তোমার যদি ভিতরে এরকম চিন্তা আসে যে আম, এটা তো আমি একটু আগেই পড়লাম, এটা তো আমি গতকালই পড়লাম, আজকে আর না পড়লাম, তাহলে তুমি পিছিয়ে যাবা। এটাই যে আমাদের সালমা আছে তোমাদের সাথে, ও গত বছর আমাদের অনলাইনে ছিল, আমি একই কথা বহুবার বলছি। এবং সালমা, তুমি কি তোমার মনে আছে কিনা আমরা আমরা অনলাইনে এই বছর যেভাবে যেভাবে বলছিলাম যে এই জায়গা থেকে প্রশ্ন হইতে পারে, আমি প্রশ্ন করলে এই জায়গা থেকে প্রশ্ন করতাম, সালমার কি সেই ক্লাসে ছিলা? তুমি মনে আছে তোমার? মনে আছে। তুমি এবছর পরীক্ষা দিলে নিশ্চিত হয়ে যেত তোমার, তুমি কেন দিলে না আমি বুঝলাম না। স্যার আমার সাধারণ জ্ঞানের প্রিপারেশনটা খুবই খারাপ ছিল। উম, এক- বাকি সাবজেক্টে কোনো প্রবলেম নেই। উম, যাই হোক, আল্লাহ ভরসা, সাধারণ জ্ঞানটা এবছর তুলনামূলকভাবে সহজ আসছিল। তো যাই হোক, তো আশা করি বুঝাতে পেরেছি আমাদের কোর্স প্ল্যান, আমাদের কিভাবে পড়তে হবে, কিভাবে কি করতে হবে। তাহলে 1 নম্বর ক্লাস দেখবো আগে, দেখে যেই বিষয়গুলো মুখস্থ আইটেম সেগুলো লিখবো। আর প্যারাগ্রাফ নং 1, প্যারাগ্রাফ গুলো আমি কখনোই মুখস্থ করতে বলি না। প্যারাগ্রাফ গুলো যেটা করবা, যখনই কোনো রাইটিং পার্ট আসবে, তোমার কাজ হচ্ছে ওটা তুমি জাস্ট 2 থেকে 3 বার রিডিং পড়বা। রিডিং পড়ার পরে তোমার যতটুকু মনে আসে ততটুকু লিখবা। এখানে তোমার গ্রামাটিক্যাল ভুল হবে শুরুতে, প্রচুর বানান ভুল যাইতে পারে, সেন্টেন্স স্ট্রাকচারের কোনো ভুল হইতে পারে। রিসিভ করে বলো স্যার ক্লাসে আছে, ফোন দিতেছেন বারবার। তো এই ভুলগুলো তোমার শুধরায় যাবে, এই ভুলগুলো তোমার দূর হয়ে যাবে আমরা যখন এই ক্লাসগুলো মোটামুটি ভাবে গুছিয়ে ফেলবো, তখন তোমাদের এই ভুলগুলো আস্তে আস্তে কমে যাবে। কিন্তু আপাতত কাজ হচ্ছে এই রাইটিং পার্টগুলো হচ্ছে মুখস্থ না করে, অর্থাৎ তোমার ব্রেন যেন কমান্ড না নেয় যে এটা মুখস্থের জিনিস। প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, ডায়লগ যাই করি না কেন, কোনোটাই যেন ব্রেন একবারের জন্য চিন্তা না করে যে এটা মুখস্থ করতে হবে তারপরে লিখতে হবে। তাহলে প্রবলেমটা কি হবে? প্রবলেম হবে হচ্ছে তোমার যে ক্রিয়েটিভিটি, তোমার যে ফ্রি হ্যান্ডে লেখার দক্ষতা সেটা কমে যাবে। মুখস্থ জিনিসের মধ্যে যদি আর পরীক্ষায় না আসে, তখন তুমি আর সেটা লিখতে পারবে না। তো সেই জন্য শুরু থেকে আমরা যেটা করব, জাস্ট 2-3 বার রিডিং করবো, যতটুকু আমি বানিয়ে লিখতে পারি মনে থাকে ততটুকু লিখবো, অতটুকুই হচ্ছে আমাকে সাবমিট করে দেখাতে হবে, স্যার আমি এইটুকু লিখছি এইভাবে। আর গ্রামার যখন আমাদের বেসিকটা দাঁড়িয়ে যাবে, আমাদের লেকচার গুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে, তখন তোমাদের এই ভুলগুলো আস্তে আস্তে ধরা হবে। তো এই হচ্ছে মোটামুটি কথা। এখন আমি যে এতক্ষণ এই প্যাচালগুলো পারলাম, এতক্ষণ যে আমি এই আবল তাবল কিছু কথা বললাম, এই কথাগুলা মানে বোঝো নাই কে কে? এমন কেউ আছো যে আমার এই কথাগুলা মানে বাংলা ভাষাগুলো, এই শব্দগুলো তুমি বোঝো নাই? এমন কেউ আছো এখানে? নাই, থাকার কথা না। কেন? কারণ তোমার মাতৃভাষাও বাংলা, আমার মাতৃভাষাও বাংলা। যা মাতৃভাষা বাংলা হওয়ার কারণে আমরা এই কথাগুলো খুব দ্রুত বলতে পারতেছি, এবং তোমরাও খুব দ্রুত এটা শুনে বুঝতে পারতেছো। এখন আমাকে কেউ একজন বইলো, আমার এই প্রশ্নের উত্তরটা যদি তোমার জানা থাকে, তুমি এই যে বাংলা ভাষায় কথা বলতে পারো এত দ্রুত, কিংবা লিখতে পারো অথবা বুঝতে পারো, এখন এই বাংলা ভাষায় লেখার জন্য, বলার জন্য কিংবা বুঝার জন্য তুমি কোন স্কুলে বা কোচিং এ ভর্তি হয়েছিলে ছোটবেলায়? আছো কেউ এরকম?
যে বাংলা ভাষা বলার জন্য বা লেখার জন্য আমি অমুক টিচার রাখছিলাম বাসায়, কিংবা আমি অমুক কোচিংয়ে ভর্তি হয়েছিলাম বা অমুক স্কুলে ভর্তি হয়েছিলাম এই আমার এই ভাষাটা শেখার জন্য। এরকম কেউ আছো? নাই। কেন নাই? তাহলে যদি প্রশ্ন করা হয় যে তুমি তাহলে এই ভাষা শিখছো কিভাবে, তুমি এই ভাষাটা কিভাবে শিখলে এত দ্রুত, বলো। তোমাকে যদি এখন বলি স্প্যানিশ ভাষায় কথা বলো, আমার এই যে আমাকে যদি বলো আমি কি এত দ্রুত স্প্যানিশ ভাষায় কথা বলতে পারবো, কিংবা আরবি ভাষায়, কিংবা ইংলিশ ভাষায়, কিংবা পৃথিবীর অন্য যে কোনো ভাষায় আমাকে যদি বলা হয় যে আপনি এই ভাষায় বাংলা যেরকম ফ্লুয়েন্টলি বলেন, স্মুথলি বলেন, ঠিক একইভাবে বলেন, এটা পসিবল? মানে আমার জন্য যে জিনিসটা আমি শিখি নাই, পসিবল না। এটা পসিবল, কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন, কিছু ভোকাবুলারি এনরিচ করা, এবং কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন জেনে এই ভাষাটা শিখে তারপরে হচ্ছে এটা বলা পসিবল। এই যে মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষায় লেখার জন্য, বলার জন্য এই যে সুনির্দিষ্ট যে কিছু নিয়ম কানুন শিখতে হয়, এই নিয়ম কানুনকে গ্রামার বলা হয়। এই নিয়ম কানুনকেই ব্যাকরণ বলা হয়, গ্রামার বলা হয়। আমরা এখন শিখব হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা ইংরেজি নিয়ে। হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে, আবার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি। সেই ইংরেজি ভাষা নিয়েই হচ্ছে আমরা কথা বলবো। আচ্ছা, সেই আলোচনায় যাওয়ার আগে, মূল আলোচনায় ঢোকার আগে আরো আরো একটা ইম্পর্টেন্ট আলাপ। যদি মনে করো আমি এখন, আমার বাড়ি টাঙ্গাইল বলে, আমি যদি এখন টাঙ্গাইলের ভাষায় কথা বলতাম, কিংবা টাঙ্গাইলের ভাষা তো মোটামুটি সহজ, যদি মনে করো যে আমার বাড়ি সিলেট হইতো, কিংবা যদি মনে করো আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম হইতো, হ্যাঁ, এখন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কিংবা সিলেটের আঞ্চলিক ভাষায় যদি আমি কথা বলতাম, তোমাদের শুনতে ভালো লাগতো? মানে বুঝতে বুঝতে খুব সহজ হইতো, নাকি এখন যেই ভাষায় কথা বলতেছি আমরা, প্রমিত ভাষায় বা শুদ্ধ বাংলায়, যেটা মোটামুটি বাংলাদেশের 64 জেলার বাংলা ভাষাভাষী মানুষ বুঝবে, এটা সহজ, নাকি আঞ্চলিক ভাষায় কথা বললে সহজ লাগতো বুঝতে? প্রমিত বাংলায়, খুবই স্বাভাবিক। এবং তোমার বাড়ি সিলেট বলে তুমি কি সিলেটি ভাষায় তোমার পরীক্ষার খাতায় লিখবা? লিখলে নম্বর দিবে? আই আই কিনে কিনে কথা কইতে হাঁটতাম, এ কিনে কিনে হাঁটতেও হাঁটতাম, আই মাই আই রে বেগুন শিখাইতো, এগুলা লিখলে নাম্বার দিবে স্যাররা এই ভাষায় যদি পরীক্ষায় লেখো খাতায়? দিবে না। কেন দিবে না? কারণ ওটাও বাংলা ভাষা, কিন্তু বাংলা ভাষা হইলেও এটা একটা রূপ আছে, ওটাকে বলা হয় আঞ্চলিক রূপ। আর একটা রূপ কি বললাম? প্রমিত রূপ বা শুদ্ধ রূপ। তাহলে একটা ভাষায় যেরকম দুইটা ফর্ম আছে বাংলায়, আঞ্চলিক ফর্ম আর একটা হচ্ছে প্রমিত রূপ, ইংরেজিতেও একইভাবে দুটো ফর্ম আছে। ইংরেজিতেও একইভাবে দুটো ফর্ম আছে। এটা কি হলো? সেভ হইলো, এটা তো আবার ইয়েতে আসলো। ইংরেজিতেও দুটো ফর্ম আছে, যার একটাকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, আর একটাকে বলা হয় হচ্ছে ডায়ালেক্ট ফর্ম। খাতা কলম রেডি রাখবো, যে ইম্পর্টেন্ট তথ্যগুলো এখানে লেখা হবে সেই ইম্পর্টেন্ট তথ্যগুলো অবশ্যই একটা রাফ খাতায় আগে তুলবো, আর বাসায় অবশ্যই 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 একটা নোট খাতা রেডি করতে হবে। অর্থাৎ আমি যা পড়াবো সেটা আলাদা একটা নোট খাতা রেডি করতে হবে। এই নোট খাতাটা জরুরি কেন? যখন আমরা জুন জুলাইয়ের মধ্যে মোটামুটি ভাবে বেসিক শেষ হয়ে যাবে, তখন আবার রিভিশন ক্লাস আসবে, তারপর মডেল টেস্ট আসবে, ক্যাডেট পরীক্ষার আগে আমরা 4 থেকে 5 বার রিভিশন করাবো এই জিনিসগুলো। এই রিভিশন করার সময় তুমি কিন্তু নোট খাতা ছাড়া আর কোথাও খুঁজে পাবা না, কারণ এত তথ্য পাবা তুমি এক একটা জিনিসের উপরে, এটা বাজারের কোনো একক বইতে পাবা না। আমি নাউন যখন পড়াবো, ফর এক্সাম্পল, তুমি নাউনের এখানে যা পড়ানো হবে এই জিনিসগুলো একদম ক্যাডেট পরীক্ষার জন্যই পড়ানো হবে, এবং এই তথ্যগুলো তুমি বাজারের কোনো একক বইতে পাবা না। সে তুমি জুপিটার কেন, পাঞ্জেরি কেন, আইডিয়াল কেন, তারপরে প্রিজম কেন, অথবা আমাদের শাহিনের বেসিক গাইড কেন, কিংবা অন্য যে কোনো গ্রামার বই কেন, কোনো একক বইতে এইভাবে সাজানো অবস্থায় পাবা না। সেই জন্য যা ক্লাসে করানো হবে
রাফ খাতায় তুলবা, সেটাকে আবার নোট খাতায় রূপান্তর করে ফেলবা এবং রিভিশন করার সময় শুধু নোট খাতাগুলো হচ্ছে কাজে লাগাবা। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কি বললাম, ইংরেজিতে দুটো ফর্ম আসছে, যার একটাকে বলি স্ট্যান্ডার্ড ফর্ম আর একটা হচ্ছে ডায়ালেক্ট ফর্ম। আমরা একটু আগে যে কথাগুলো বলতেছিলাম যে আমি নোয়াখালী বাড়ি বলে নোয়াখালীর ভাষায় লিখলে যেরকম আমাকে টিচার নম্বর দিবে না, একইভাবে ইংরেজিতেও স্ট্যান্ডার্ড এবং ডায়ালেক্টের মধ্যে পার্থক্য হচ্ছে ডায়ালেক্টকে বলা হয় উপভাষা বা আঞ্চলিক রূপ, আর স্ট্যান্ডার্ডটা হচ্ছে প্রমিত রূপ মানে শুদ্ধ ভাষা। তার মানে আমাকে পরীক্ষার খাতায় কোন ফর্মটা ইউজ করতে হবে, ডায়ালেক্ট ফর্ম নাকি স্ট্যান্ডার্ড ফর্ম? ডায়ালেক্ট ফর্ম, ডায়ালেক্ট ফর্ম বা স্ট্যান্ডার্ড ফর্ম। তো যেমন আমি দুই একটা উদাহরণ দিচ্ছি, যেমন দেখো ওয়ানা, ওয়ানা এটা হচ্ছে একটা ডায়ালেক্ট ফর্ম, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করলে আসবে ওয়ান্ট টু। একইভাবে গনা, এগুলো হয়তো তোমরা অনেক জানো, এটার স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করলে আসবে গোয়িং টু। কিংবা হচ্ছে ডু নো, ডু নো, এটা একটা ডায়ালেক্ট ফর্ম, যেটাকে স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করলে আসে ডু নট নো। তার মানে আমি পরীক্ষার খাতায় কোনটা ইউজ করতে পারবো, আমি ওয়ান্ট টু, গোয়িং টু, ডু নট নো এগুলোকে আমি লিখিত ফর্ম হিসেবে লিখতে পারবো, কিন্তু ওয়ানা, গনা, ডু নো এগুলো কেবলমাত্র স্পোকেন ইংলিশে ব্যবহার করা যাবে, কিন্তু সব জায়গায় নয়। ভাষা প্রকাশের দুটো স্টাইল আছে, একটাকে বলে ফর্মাল স্টাইল আর একটা হচ্ছে ইনফর্মাল স্টাইল। ফর্মাল এবং ইনফর্মালের মধ্যে পার্থক্য হচ্ছে যখন বক্তা ভাষা প্রকাশ করার সময় খুবই সতর্ক থাকে যে এইখানে এই ভাষাটা ইউজ করব কি করব না, হ্যাঁ, যখন খুবই সতর্ক থাকে, যেমন তোমার স্কুলের প্রিন্সিপালের সাথে যখন তুমি কথা বলো, কিংবা শ্রদ্ধাভাজন করো টিচারের সাথে, কিংবা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে, অথবা অপরিচিত ব্যক্তিদের সাথে যখন তুমি কথা বলো, তখন তুমি বেশ বিনয়ের সাথে কথা বলো, হ্যাঁ। কিন্তু যখন তুমি তোমার খুবই ক্লোজ ফ্রেন্ডের সাথে কথা বলো, তখন কি তুমি একই ভাষায় কথা বলো? মনে করো তোমার এক গ্লাস পানি খাওয়া প্রয়োজন বা একটু পানি খাওয়া প্রয়োজন, এটা তোমার বন্ধুকে কি বলবা, দয়া করে আমাকে এক গ্লাস পানি দিবে, এইভাবে বলো বন্ধুকে? তুমি জোর করে নাও অনেক সময়, এই পানি দে তো একটু, ইনফর্মাল স্টাইল। কিন্তু তুমি তোমার বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তির কাছ থেকে পানি খাওয়া প্রয়োজন, অপরিচিত একজন ব্যক্তির কাছ থেকে রিকোয়েস্ট করবে একটা জিনিস নেওয়ার জন্য, তখন খুব বিনয়ের সাথে ওই একই কথাই বলো, আমাকে মেহেরবানি করে এক গ্লাস পানি দিবেন। একই ভাষা, কিন্তু বলার ঢং দুই রকম। এই যে দুই রকম হয়ে গেল, বিনয়ী ভাব প্রকাশ করলাম একটা স্টাইল, এটাকে বলা হয় ফর্মাল স্টাইল। আর বন্ধু বান্ধব, একদম নিকটাত্মীয়, যাদের সাথে প্রাণ খুলে কথা বলা যায়, তাদের সাথে যে স্টাইলে কথা বলো সেটা হচ্ছে ইনফর্মাল স্টাইল। এখন ইনফর্মাল স্টাইল গুলো সবসময় স্পোকেন ইংলিশে ব্যবহার করা যায় এবং ডায়ালেক্ট ফর্মগুলো একইভাবে, কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মটা কেবলমাত্র তুমি অফিস আদালতের ল্যাঙ্গুয়েজ হিসাবে এবং আমাদের আনসার স্ক্রিপ্ট পরীক্ষার খাতায় কোন ফর্ম ইউজ করতে হবে, স্ট্যান্ডার্ড ফর্ম। এখন স্ট্যান্ডার্ড ফর্ম আবার দুই ধরনের, একটাকে বলা হয় ব্রিটিশ ইংলিশ আর একটা হচ্ছে আমেরিকান ইংলিশ। স্ট্যান্ডার্ড ফর্মও দুই রকমের, একটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ আর একটা হচ্ছে আমেরিকান ইংলিশ। গতকালই বলছি তোমাদের আমার ভয়েস বেস ডাউন হয়ে গেছে ঠান্ডায়, সেজন্য জোরে কথা বলতে পারতেছি না। আমার কথা বুঝতেছো তো? ওকে, তাহলে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ দুটোই স্ট্যান্ডার্ড ফর্ম, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি এখন আমরা একটু আলোচনা করব। বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসায় সবসময় ব্রিটিশ স্টাইলকে অনুসরণ করা হবে, অর্থাৎ আমাদের পরীক্ষার খাতায় যে আমরা লিখব, এটা কোন স্টাইলকে অনুসরণ করে লিখবো সবসময়, ব্রিটিশ স্টাইল। কোন স্টাইল? ব্রিটিশ। শুধুমাত্র লেটার, অ্যাপ্লিকেশন, ইমেইল, এই তিনটা জায়গায় আমেরিকান স্টাইলকে ইউজ করতে পারবো, শুধুমাত্র তিনটা জায়গায়। কোন কোন জায়গায় বললাম? অ্যাপ্লিকেশন, লেটার, ইমেইল। আর অধিকাংশ ক্ষেত্রে আমরা, অর্থাৎ গ্রামার বেসড জায়গাগুলোতে আমরা, রাইটিং পার্টগুলোতে আমরা কোন স্টাইলকে অনুসরণ করব? ব্রিটিশ।
এখন ব্রিটিশ আর আমেরিকানের মধ্যে পার্থক্য কি, এখন আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। ব্রিটিশ এবং আমেরিকানের মধ্যে পার্থক্য, ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ অনেক পার্থক্য আছে। এত পার্থক্য তো আলোচনা করা পসিবল না, শুধুমাত্র যেইটুকু না জানলেই নয় সেইটুকু জানলেই হবে, শুধুমাত্র যেইটুকু না জানলেই নয়। আমরা ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশে কিছু ভোকাবুলারি, কিছু স্পেলিং, কিছু গ্রামার পার্থক্য হচ্ছে আমরা একটু দেখব। প্রথমে আমরা কিছু ভোকাবুলারি লিখব। ব্রিটিশ ইংলিশে কি কি ভোকাবুলারি আমেরিকান ইংলিশে ব্যবহৃত হয় না, অন্য শব্দ ব্যবহৃত হয়। আমরা কিছু শব্দ লিখব। প্রথমে বিস্কিট, ম্যাড, লিফট, autumn, ground floor, rubbish, CV, holiday. লিখছি। হাতের লেখা ফাস্ট করতে হবে, হাতের লেখা দ্রুত করতে হবে, এর জন্য বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, হাতের লেখা ফাস্ট করতে হবে, অবশ্যই দ্রুত লিখতে হবে। হলিডে, HOLIDAY, হলিডে। এর সাথে একটু কথা বলো তো, না কি অনলাইনে ভর্তির বিষয়ে জানতে চায় না কি বিষয়, যে আপনি কি বিষয়ে জানতে চান? লেখা শেষ? খেয়াল করো, খেয়াল করো, বিস্কিট শব্দটাকে ব্রিটিশ ইংলিশে বিস্কিট বলা হয়, কিন্তু আমেরিকান ইংলিশে এটাকে কুকি অথবা ক্র্যাকার বলা হয়। কুকি অথবা ক্র্যাকার। ম্যাড বলতে যা বোঝায় ব্রিটিশ ইংলিশে, আমেরিকান ইংলিশে সেটাকে ক্রেজি বলা হয়। অর্থাৎ ম্যাড এবং ক্রেজির মধ্যে কিন্তু পার্থক্য এটাই, দুটোর অর্থই ধরছে, দুটোর অর্থ এক সেম, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটা ব্রিটিশ ইংলিশ আর একটা হচ্ছে আমেরিকান ইংলিশ। লিফট বলতে আমরা যেটা বুঝি সেটাকে আমেরিকান ইংলিশে এলিভেটর বলা হয়, যেটাকে আমরা শরৎকাল বলি, অটাম বলি, আমেরিকান ইংলিশে সেটাকে ফল বলা হয়, FALL, ফল। অথবা অটাম শব্দটাও ব্যবহার করা হয়, তবে বেশি ব্যবহৃত হয় হচ্ছে ফল। ফল সিজন মানেই হচ্ছে অটাম, শরৎকাল। আচ্ছা, আমরা যে যে ভবনগুলো তৈরি করি, এই ভবনগুলো তৈরি করার সময় যেটাকে আমরা নিচতলা বলি ইংলিশে, সেটাকে গ্রাউন্ড ফ্লোর বলা হয় ব্রিটিশ ইংলিশে। ব্রিটিশ ইংলিশে গ্রাউন্ড ফ্লোর বলা হয়, কিন্তু আমেরিকান ইংলিশে সেটাকে বলে ফার্স্ট ফ্লোর। আমেরিকান ইংলিশে সেটা হয়ে যায় ফার্স্ট ফ্লোর। তার মানে আমেরিকান স্টাইলে যেটা ফার্স্ট ফ্লোর, ব্রিটিশ স্টাইলে সেটা হয় গ্রাউন্ড ফ্লোর। আমেরিকান স্টাইলে যেটা ফার্স্ট ফ্লোর, ব্রিটিশ স্টাইলে সেটা গ্রাউন্ড ফ্লোর। ঠিক একইভাবে উপরের দিকে উঠবে। যেমন ব্রিটিশ স্টাইলে যদি ফার্স্ট ফ্লোর হয়, ব্রিটিশ স্টাইলে যদি ফার্স্ট ফ্লোর হয়, তাহলে আমেরিকান স্টাইলে সেটা হয়ে যাচ্ছে সেকেন্ড ফ্লোর। অর্থাৎ দ্বিতীয় তলাকেই আমেরিকান স্টাইলে সেকেন্ড ফ্লোরই বলছে, কিন্তু দ্বিতীয় তলাকে ব্রিটিশ স্টাইলে ফার্স্ট ফ্লোর বলা হচ্ছে। বুঝতেছো আমার কথা? সেই জন্য তোমরা লিফটে উঠার পরে 2-এ চাপ দিলে 3 তলায় নিয়ে যায় কেন? বুঝছো? কথা বুঝতেছো? জি মানে গ্রাউন্ড ফ্লোর, মানে ব্রিটিশ স্টাইল। তারপরে 1 মানে ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর মানে দ্বিতীয় তলা, সেকেন্ড ফ্লোর মানে তৃতীয় তলা, থার্ড ফ্লোর মানে চতুর্থ তলা। এই একইভাবে এই যে আমরা যে এখান থেকে শিখলাম সেটা, যেটাকে ব্রিটিশ স্টাইলে রাবিশ বলা হয়, আমেরিকান স্টাইলে সেটাকে গার্বেজ বলা হয়। ব্রিটিশ স্টাইলে যেটাকে সিভি বলা হয়, সিভি, সিভি একটা সংক্ষিপ্ত ফর্ম, যার ফুল ফর্ম হচ্ছে কারিকুলাম ভিটাe।
কারিকুলাম ভিটায়। কারিকুলাম ভিটায় শব্দের অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত। একটা মানুষের জীবনের ডিটেলস যেখানে লেখা হয় সেটাকে কারিকুলাম ভিটায় বলা হয়। কারিকুলাম ভিটাইকে সংক্ষেপে বলা হয় সিভি। যেটা ব্রিটিশ স্টাইলের সিভি, আমেরিকান স্টাইলের সেটাকেই বলা হয় RESUME। এটাকে বলা হয় রেজুমে। কি বলা হয়? এটার উচ্চারণ কি বলো সবাই? রেজুমে বলো। এটা উচ্চারণ কি বলো? এটার উচ্চারণ কি? রেজুমে। রেজুমে। ঠিক এক ইংরেজি ভাষা দেখো কত বৈচিত্র্যময়। এই শব্দটাকেই যদি আমরা রিজিউম বলি, রিজিউম, রিজিউম শব্দটা তখন ভার্ব হয়ে যাবে এবং তখন এর অর্থ হবে পুনরায় চালু করা। যেমন আমরা একটা ভিডিও দেখতেছি, হঠাৎ করে আমরা পজ করলাম, থামাইলাম, ওই জায়গা থেকে আবার যদি সেটা প্লে করতে চাই, এই যে আবার চালু করা, এটাকে বলা হয় রিজিউম। বানান একই, উচ্চারণটা রিজিউম হবে, তখন অর্থটা চেঞ্জ হয়ে যাবে এবং পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যাবে, সেটা ভার্ব হয়ে যাবে। কিন্তু যখন এটা নাউন, তখন এর উচ্চারণ কিন্তু রিজিউম না, তখন এর উচ্চারণ হচ্ছে রেজুমে। রেজুমে শব্দের অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত এবং এটা কেবলমাত্র আমেরিকান স্টাইলে ব্যবহৃত হয়। এবং হলিডে, হলিডে এর আমেরিকান স্টাইলে এটাকে বলা হয় হচ্ছে ভ্যাকেশন। আমেরিকান স্টাইলে সেটাকে বলা হচ্ছে ভ্যাকেশন। তাহলে ব্রিটিশ এবং আমেরিকান স্টাইলের মধ্যে আমরা প্রথমত কি পাচ্ছি? আমরা পাচ্ছি কিছু উল্লেখযোগ্য শব্দের ব্যবহারের পার্থক্য, যে একটা শব্দ ব্রিটিশ স্টাইলে কোথায় কি ব্যবহার করতেছি, আমেরিকান স্টাইলে কি করতেছি। এটা বুঝছো সবাই? সেই জন্য কই পাইলাম রাবিশ। যেখানে রাবিশ রাখা হয়, যেখানে রাবিশ রাখা হয় তাকে যেন কি বলে? কেউ একজন বলো। যেখানে ময়লা আবর্জনা রাখা হয় কি বলে? ডাস্টবিন। কি বলে? ডাস্টবিন। ডাস্টবিন ব্রিটিশ ইংলিশের শব্দ, কিন্তু আমেরিকান ইংলিশে কিন্তু সেটাকে ডাস্টবিন বলে না। আমেরিকান ইংলিশে যেহেতু আবর্জনা ইংলিশ গার্বেজ, সেজন্য ডাস্টবিনকে বলে গার্বেজ ক্যান। বুঝাইতে পারছি? ওকে, তাহলে এই হচ্ছে ব্রিটিশ আর আমেরিকানে কিছু শব্দের ব্যবহারের পার্থক্য। এখন আমরা আসবো কিছু স্পেলিং এ পার্থক্য। হ্যাঁ, কিছু বানানে পার্থক্য আছে। স্পেলিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য, কারণ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় স্পেলিং থেকে অবশ্যই পরীক্ষা নম্বর থাকে, স্পেলিং থেকে নম্বর থাকে। সেই জন্য যখনই যাই পড়ি না কেন, স্পেলিংটাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমাদের স্পেলিং নামক আলাদা একটা শিটই আছে, চার্টেও আছে সেটা, কিন্তু তারপরে তোমার চোখের সামনে যত শব্দ আসবে প্রত্যেকটা শব্দের স্পেলিং গুলো খুব গুরুত্বের সাথে আমাদের পড়তে হবে। তাহলে মানে স্পেলিং এও ব্রিটিশ আর আমেরিকানের মধ্যে কি কি পার্থক্য আছে আমরা সেটা একটু দেখি। হ্যাঁ, ওকে, আমরা প্রথমে কয়েকটা শব্দ লিখি। যেমন দেখো সেন্টার, CENTRE, মিটার বানান METRE, লিটার বানান LITRE। খেয়াল করে দেখো, এই যে শব্দগুলো লিখছি প্রত্যেকটা শব্দে RE এটা আমেরিকান স্টাইলে রূপান্তরিত হয়ে ER হয়ে যায়, অর্থাৎ ইটা আগে চলে আসে। সেন্টার, মিটার বানান তাহলে কি হবে? METER। লিটার বানান কি হবে তখন? LITER, লিটার। দুটো বানানই সঠিক, দুটো বানানই সঠিক, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা ব্রিটিশ ইংলিশ, এটা হচ্ছে আমেরিকান ইংলিশ। আমরা যেন কোন ইংলিশ ফলো করব? ব্রিটিশ ইংলিশ। সেই জন্য আমাদের কিন্তু এইটা অভ্যস্ত রাখতে হবে। তবে এটাও মাথায় রাখতে হবে যে এটাও আমেরিকান ইংলিশ এবং এটা কোনো ভুল নয়, এটা একদম সঠিক। একইভাবে আরো কিছু শব্দ দেখো, COLOUR, কালার, LABOUR, লেভার, NEIGHBOUR, নেইবার। এই যে বানানগুলো লিখছি আমরা, এই বানানগুলোতে শেষের শব্দগুলো খেয়াল করো, OUR, OUR, OUR এরকম দেওয়া আছে শেষের লেটার গুলোতে। কিন্তু
আমেরিকান ইংলিশে কি হয়ে যাচ্ছে, আমেরিকান ইংলিশে ইউটা উঠে যাচ্ছে, COLOR, লেবার বানানটা LBOR, নেইবার বানানটা NEIGHBOR, ইউটা উঠে যাচ্ছে। কালার বানান এটাও 100% সঠিক, এটাও সঠিক, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা ব্রিটিশ ইংলিশ, এটা আমেরিকান ইংলিশ। যারা আমার সাথে এই মুহূর্তে ল্যাপটপে ক্লাস করতেছো তারা খেয়াল করে দেখো, তুমি ল্যাপটপে যদি কিছু লিখতে চাও MS ওয়ার্ডে, কালার বানান এটা লিখলে আন্ডারলাইন করে দেয়, মানে ভুল ভুল দেখায়। কেন ভুল দেখায়? কারণ এই মাইক্রোসফট গুলো, মানে মাইক্রোসফট কোম্পানিটা মূলত আমেরিকান বেসড, আমেরিকান বেসড হওয়ার কারণে তোমার মানে কম্পিউটারে যত সফটওয়্যার তুমি যাই লেখো না কেন, ব্রিটিশ ইংলিশকে ওরা ভুল দেখায়। এটা লেখো সঠিক দেখাবে, COLOR, বুঝাইতে পারছি? এটাকে ভুল দেখাবে, কিন্তু আসলে এটা ভুল নয়, এটাও সঠিক, এবং আমাদেরকে এইটাই লিখতে হবে, COLOUR, কারণ বাংলাদেশের টেক্সট বুকগুলো ব্রিটিশ ইংলিশ বেসড। বুঝাইতে পারছি? ওকে, প্রোগ্রাম বানানটা খেয়াল করো, PROGRAMME, প্রোগ্রাম। আমেরিকান ইংলিশে হয়ে যাচ্ছে PROGRAM, প্রোগ্রাম। দুটোই সঠিক বানান, কিন্তু একটা ব্রিটিশ আর একটা হচ্ছে আমেরিকান। ক্লিয়ার সবাই? ওকে, সর্বশেষ তুলে ফেলছো এটা সবাই? সর্বশেষ, ডেট লেখার ক্ষেত্রে ব্রিটিশ আর আমেরিকানের মধ্যে একটা পার্থক্য আছে। ডেট লেখার ক্ষেত্রে ব্রিটিশ এবং আমেরিকান স্টাইলে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? ব্রিটিশ ইংলিশ অনুসারে ডেট লেখার নিয়ম হচ্ছে প্রথমে ডেট, এরপরে মান্থ, তারপর ইয়ার। কিন্তু আমেরিকান ইংলিশ অনুসারে প্রথমে মান্থ, তারপর ডেট, এরপরে ইয়ার। যেমন খেয়াল করো, আজকে কয় তারিখ? 6। যদি লিখি 6/1/2026, এই ডেট দ্বারা আমরা খুব অনায়াসেই বুঝবো আজকে জানুয়ারি মাসের 6 তারিখ। কেন আমরা খুব সহজে এটা বুঝি? কারণ আমাদের এই ভারতীয় উপমহাদেশটা একসময় ব্রিটিশরা শাসন করত। একসময় ব্রিটিশরা শাসন করার কারণে তাদের ব্যবহৃত কথাবার্তা, চাল চলন, শব্দ, হ্যাঁ, প্রতিষ্ঠিত স্কুলগুলো সবগুলোই ব্রিটিশ কেন্দ্রিক হওয়ার কারণে আমাদের চিন্তা ভাবনা সবকিছু ব্রিটিশ কেন্দ্রিক। যার কারণে এইটা দেখা মাত্রই আমরা বুঝে যাই এইটা দ্বারা তারিখ বোঝাচ্ছে, ডেট বোঝাচ্ছে, এটা দ্বারা মান্থ বোঝাচ্ছে। মানে এক মাস মানে কি, প্রথম মাস মানে কি জানুয়ারি মাস, তার মানে জানুয়ারি মাসের 6 তারিখ, এটা দেখলেই আমরা বুঝি এটা। কিন্তু এইটা যদি তুমি একজন আমেরিকানের সামনে ধরো যে এটা দ্বারা কি বোঝাচ্ছে, ও তাহলে এটা দ্বারা কি হলো, প্রথমত হচ্ছে এটা জানুয়ারি মাসের 6 তারিখ। এটা কোন ইংলিশের নিয়ম অনুসারে? ব্রিটিশ। কিন্তু একজন আমেরিকান এইভাবে চিন্তা করবে না। একজন আমেরিকান চিন্তা করবে আজকে জুন মাসের 1 তারিখ, জুন 1, একই ডেট দিয়ে কি চিন্তা করবে, এটা জুন মাসের 1 তারিখ। কেন? কারণ আমেরিকান ইংলিশে প্রথমে মাসের নাম আসে, সেই জন্য 6তম মাস বলতে কি মাস বোঝায়? জুন মাস। সেই জন্য এটা দ্বারা জুন মাসের 1 তারিখ বোঝায়। আচ্ছা, এখন তুমি যদি এটাকে প্রমাণ করতে চাও, এখনই তোমার ল্যাপটপের নিচে একটু তাকাও, যারা ল্যাপটপ ক্লাস করতেছো, নিচে ল্যাপটপের নিচে একটু নিচে দেখো, এক জায়গায় টাইম উল্লেখ করা আছে আর একটা ডেট লেখা আছে। ওইখানে খেয়াল করে দেখো কি লেখা আছে। ওখানে লেখা আছে 1/6/2026, আজকের তারিখ এইভাবে লেখা আছে, পাইছো? জি স্যার। কেন এরকম হয়েছে? কেন এরকম হইলো? কারণ আগেই বলছি আমাদের এই সফটওয়্যার গুলো সব আমেরিকান বেসড। এই ল্যাপটপ বলো, কম্পিউটার বলো, অর্থাৎ বর্তমানে সারা পৃথিবীর প্রযুক্তিগত সবকিছুই ডিল করে মূলত হচ্ছে আমেরিকা। আমেরিকান বেসড হওয়ার কারণে, আমেরিকান বেসড কোম্পানি হওয়ার কারণে এখানে সব ফাংশনগুলো হচ্ছে আমেরিকান ইংলিশ বেসড। যার কারণে
এই ডেটটা এটা শো করতেছে। এটা মানে কিন্তু এই না যে আমরা নর্মালি এটা দ্বারা কি বুঝতাম যে এটা জুন মাসের 1 তারিখ, কিন্তু আমেরিকানরা কি বোঝাচ্ছে এটা দ্বারা যে এটা মাস, অর্থাৎ এটা জানুয়ারি মাসের, এটা হলো ডেট 6 তারিখ। ক্লিয়ার কথা? ক্লিয়ার কথা? ওকে। এই জন্য আমরা যেহেতু বলছি আমরা অ্যাপ্লিকেশন লেখার সময়, ইমেইল লেখার সময়, অ্যাপ্লিকেশন কিংবা ইমেইল লেখার সময় আমেরিকান স্টাইলকে অনুসরণ করব, যেহেতু আমরা বলছি অ্যাপ্লিকেশন এবং ইমেইল লেখার সময় আমেরিকান স্টাইলকে অনুসরণ করব, সেই জন্য আমাদের শুরুর ডেটটাও আমেরিকান স্টাইল হওয়া বাঞ্ছনীয়। সেই জন্য আমরা ডেট লেখার সময় লিখব JAN, জানুয়ারি 6, 2026। আমরা এইটাকে যেন এইভাবে না লিখি 6 জানুয়ারি 2026, এইভাবে না লিখে আমরা যেন এইভাবে লিখি, যেহেতু আমরা অ্যাপ্লিকেশন বা ইমেল লিখবো আমেরিকান স্টাইলে। সেজন্য আগে মাসের নাম লিখবো, তারপর ডেট লিখবো, তারপর ইয়ার লিখবো। এই কথা কে কে বুঝছো? রেইজ হ্যান্ড করো। এই যে ইউজার বলতে কে? গতকাল কি আমাদের ইতে ছিল না, ট্রেনিং এ? লোয়ার হ্যান্ড করো। এই যে একজন শিক্ষার্থী ইউজার লেখা, ইউজারটা কে? আচ্ছা, সবাই লোয়ার হ্যান্ড করো তো। রায়না লোয়ার হ্যান্ড করো, আরিশা লোয়ার হ্যান্ড করো। এটাও কি নতুন আসলো নাকি? রাইমুম না। ইউজার লেখা, এটা কে? কি নাম? হ্যাঁ হ্যাঁ, ওকে। এখন কি নামে ডাকবো আমি? তুমি বলো, জোরে কথা বলো। ইউজার লেখা, USER। সবার ভিডিও অন করো। আমি ইউজারকে খুঁজে পাচ্ছি না। এটা মানে এটা আমি এখন কি নামে ডাকবো তাকে? যখন আমার কিছু জানার প্রয়োজন হবে তখন কি আমি ইউজার ইউজার বলে ডাকলে তো চিনবে, ও তো শুনবে না যে আমার নাম তো ইউজার না, নাকি? বাকিরা হাসে কেন এখন? ওকে আমরা কি নামে ডাকবো? এই জন্য ক্লাসে ঢোকার সময় আমরা গতকাল এই জন্য আজাইরা পেশাল পারছি কিছুক্ষণ যে এই যে রেইজ হ্যান্ড করা, আপার হ্যান্ড, লোয়ার হ্যান্ড করা, হ্যাঁ, মিউট করা, আনমিউট করা, এগুলো কেন শিখাইছি? এই যে এখন যাতে আমার এই পেশালটা পারা না লাগে সেই জন্য। ঠিক আছে? ওকে। তো আজকের ক্লাস মূলত এইটুকুই, অর্থাৎ ইংরেজি ভাষা কি, আমাদের করণীয় কি, আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা আমেরিকান স্টাইলকে না, আমরা ব্রিটিশ স্টাইলকে অনুসরণ করে লিখবো পরীক্ষার খাতায়। ব্রিটিশ আর আমেরিকানের মধ্যে কি পার্থক্য সেটা বোঝানোর চেষ্টা করলাম। পাশাপাশি হচ্ছে শুধুমাত্র লেটার, অ্যাপ্লিকেশন, ইমেইল লেখার সময় আমাদের যে আমেরিকান স্টাইল লিখতে হবে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু হবে লেটার থেকে, ABCD। তোমরা পড়ছো না ABCD? হ্যাঁ, তোমরা তো সবাই ভালো ভালো স্কুলের স্টুডেন্ট। এখন চিন্তা করতে পারো স্যার, হ্যাঁ লিভ নিচ্ছে, এটা দেখতে হবে এই জিনিসগুলো। ইউজার কারা, মানে কারা এটা ঢুকতে চায়, তাদের নাম না করলে তুমি গ্রুপ থেকে আউট করে দিবা, ক্লাস থেকে, সে যেই হোক। হ্যাঁ, সে আবার রিকোয়েস্ট করে তারপরে ঢুকবে। তো মানে যেটা বলতেছিলাম আর কি, একদম আমাদের আমাদের ধর্মই এটা, তোমাদেরকে একদম ইংলিশের লেটার যে 26টা, এই 26টা লেটার থেকে পড়ানো শুরু হবে কালকে। তারপরে তোমাদের কোথায় নিয়ে যাওয়া হবে? এটা সালমা বলো, কতদূর নিয়ে যাওয়া হয়? অনেক বেশি। অনেক বেশি। এটা শেষ পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত যারা থাকবে তারা জানে যে একজন শিক্ষার্থীর লাস্টের লেভেলটা কোথায় যায়। লাস্টের লেভেলটা কোথায় যায়? সে এমন আসবে যে এই যে টিস্যু পেপার আছে, এখন বলবে এই টিস্যু পেপার সম্পর্কে 10 বাক্যের একটা প্যারাগ্রাফ লেখো। সে 2 মিনিটের মধ্যে লিখে ফেলবে। তার আসবে কি বলছে, যেমন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা একবার আসছে এরকম, এরকম দিয়ে হ্যাঁ লিখছে ইউজ মি। এখন বলছে যে
ডেসক্রাইব দ্য পিকচার ইন 10 সেন্টেন্সেস। এই পিকচারটা 10 সেন্টেন্সে ডেসক্রাইব করো। তো এটা দ্বারা তোমাকে প্রথমে বুঝতে হবে এটা দ্বারা ডাস্টবিন বোঝাচ্ছে, কারণ ডাস্টবিন ছাড়া আর কোথাও ইউজ মি লেখা থাকে না। তো আমরা ডাস্টবিন সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হবে। কোনোভাবেই এটা ভাইবো না যে তোমাদের ভিকারুন্নিসা স্কুলে কিংবা রাজুক মডেলে কিংবা বাংলাদেশের অন্য যে কোনো স্কুলে পরীক্ষা যে প্যারাগ্রাফ থাকে সিলেবাসে, যে এ উইন্টার মর্নিং, তারপরে থাকে হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ, তারপরে কি থাকে আর এই টি স্টল, লোডশেডিং, যে কমন কমন কিছু প্যারাগ্রাফ, এগুলো কখনোই ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা আসে না। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় একদম ক্রিয়েটিভ প্যারাগ্রাফ আসবে, একদম তো নতুন নাম শুনবা, সেগুলো হচ্ছে তোমার বানায় লিখতে হবে। কোনো বই থেকে মুখস্থ করে গিয়ে লিখবা, এই টাইপের কোনো জিনিস আসে না ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায়। এবং প্রত্যেকটা শিক্ষার্থী ওই যোগ্যতা অর্জন করবে ইনশাল্লাহ, ওই লেভেলে নিয়ে যাওয়া হবে। জি, পিকচারও আসে, পিকচারও আসে। অনেক ধরনের প্রশ্ন, কত ধরনের হয়, একটা জিনিস থেকে প্রশ্ন কত ধরনের এবং কি কি টাইপের হয়, এটা বুঝতে পারবা। এই যে আমরা যখন সাপ্তাহিক পরীক্ষা নিব তখনই বুঝতে পারবা যে প্রশ্নের আবার এত ধরন কেমনে হয়। মানে একই জিনিস কিন্তু প্রশ্ন আসতেছে 20 রকমের, এই আর কি। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে। আগামী ক্লাসে আবার দেখা হবে। যে পড়াগুলো পড়তে বললাম সেগুলো হচ্ছে পড়ে রাখো। সুভা এখন যুক্ত হয়েছে কেন? এটা কি আমাদের প্রি ক্যাডেটের সুভা? আরে ধরো এখন, নাকি এটা অন্য সুভা? ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। সাধারণ জ্ঞান ক্লাস শুরু হবে, অপেক্ষা করো 1 মিনিট। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, তো সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ জিকে নিয়ে তোমাদের সাথে থাকবো আমি। তো তোমাদের সাথে আগে একটু পরিচিত হয়ে নেই। পরিচিত হয়ে নেই। তো প্রথমে এখানে আছে হচ্ছে কে, নাবিন। নাবিন, শুনতে পাচ্ছ আমাকে? আনমিউট করে নিতে হবে তোমাকে, মাইক আইকনে ক্লিক করে আনমিউট করে জি নিতে। স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমার বাসা কোথায়? স্যার, আমার বাসা দুমকিতে, দুমকি বড়বাজারে। আচ্ছা, কোন স্কুলে পড়ো? আমি সৃজনী বিদ্যালয় স্কুলে পড়ি। ঠিক আছে। রাজিন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেশি শীত তোমাদের ওইখানে? হ্যাঁ স্যার। আচ্ছা। তো, তোমার বাসা কোথায়? স্যার ঝালকাঠিতে, আচ্ছা, তোমার স্কুলের নাম কি? কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। ঠিক আছে, থ্যাংক ইউ। আরিশা। আসসালামু আলাইকুম স্যার, আমি ঢাকাতে ওয়ালাইকুম থাকি, সালাম। আমি শহীদ লেফটেন্যান্ট আর্নল্ড রোজ কলেজে পড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মোহাম্মদ জুবাইর। ওয়ালাইকুম সালাম। তোমার বাসা কোথায়? তুমি কোন স্কুলে পড়ো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। রাইমাম। তোমার নামের তোমার নামের উচ্চারণ কি? রাইমুম। আচ্ছা, ঠিক আছে। আর এর পরে ওয়াই সরাসরি, আর এর পরে এ বা কিছু নাই এগুলা? ও আচ্ছা, ঠিক আছে। হুম। তো তোমার বাসা কোথায়? আমার বাসা সিলেট, মৌলভীবাজার, শমশেরনগর, বাট আমার হোম টাউন হচ্ছে রাজশাহী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার স্কুলের নাম কি? আমার স্কুলের নাম বিএএফ শাহ কলেজ, শমশেরনগর। আচ্ছা, ঠিক আছে। প্রজ্ঞা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার আমি হুম, আমি বলো। ঢাকাতে থাকি, আর আমার স্কুলের নাম রাজশাহী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মোহাম্মদ জুবাইর। জুবাইর বলেছে অলরেডি, হ্যাঁ। আচ্ছা, সম্রাট সরকার। স্যার আমি বরগুনা থাকি, আমি বরগুনা জিলা স্কুলে পড়ি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আঞ্জুম। আসসালামু আলাইকুম স্যার, আমি ঢাকা ওয়ালাইকুম আসসালাম। বেলদা থাকি।
স্কুলের নাম শামসুল হক কলেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। রায়ানা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাসা কোথায়, কোন স্কুলে পড়ো? আমার বাসা সিদ্ধেশ্বরী, আমি গার্লস স্কুল অ্যান্ড কলেজে পড়ি। কোন স্কুল? বিকারুন্নেসা ও স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আগে মালিবাগে থাকতাম, তো সিদ্ধেশ্বরী অনেক যাওয়া হইতো। আচ্ছা, আম, তারপরে হচ্ছে সালমা। সালমা, তুমি তো মনে হয় যে আমাদের আগে ছিলে না, আগের ব্যাচের? আচ্ছা আচ্ছা, তোমার বাসা যেন কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সুভা। সুভা। আনমিউট তো করছি। হ্যাঁ বলো, তোমার বাসা কোথায়, তুমি কোন স্কুলে পড়ো? প্রবলেম নাকি ওর মাইকে? আচ্ছা ঠিক আছে, ওর হয়তো মাইকে প্রবলেম বা সামথিং কিছু একটা হবে। তো তোমাদের সবাইকে দেখে ভালো লাগছে। তো সবাই যদি ক্যামেরা অন করে, মানে কোনো প্রবলেম না থাকে, ক্যামেরা অন করে ক্লাস করলেই মনে হয় বেটার হবে। একটা রিয়েল ক্লাসের একটা ফিল পাবো আর কি। আমি ক্যামেরা অন করা থাকলে সবার, আমি একটা রিয়েল ক্লাসের ফিল পাবো আর কি। তোমাদের মনে হবে যে তোমরা আমার সামনেই আছো ক্যামেরাটা অন থাকলে। আচ্ছা। আহ, এই যে আমার বড় বড় দাড়ি দেখতেছো না, আসলে সত্যি আমি কাটার সময় পাচ্ছি না, তো এই কারণে একটু আমাকে ডাকাত ডাকাত মনে হতে পারে, কিন্তু তোমাদের যে ডাকাত দলের সর্দার, ঠিক আছে, যে ডাকাত দলের সর্দার মনে হয়। হাতে একটা বন্দুক থাকলে হয়ে যেত শুধু এখন, তাই না? একদম। আচ্ছা। তো সময় পেলে অবশ্যই আমি ছোট করব এটা, ঠিক আছে। তো আমরা ক্লাস শুরু করে দিই আজকে। তোমাদের তো ড্যাশবোর্ড থেকে আমাদের জিকের যেটা দেওয়া হয়েছে, কোর্স প্ল্যান এবং শিট, এটা তোমরা সবাই দেখেছো নাকি? আচ্ছা, সবাই দেখেছো। তো আমাদের আজকের প্রথম ক্লাস অনুযায়ী আমাদের কি আছে, আমাদের বিজ্ঞান আছে 1 থেকে 4 পৃষ্ঠা, শীটের হচ্ছে 2 নাম্বার পৃষ্ঠা, আর হচ্ছে আছে হচ্ছে আইকিউ 1 আর 2 নাম্বার। তো এখন আমরা আরেক যে কাজটা আমরা করব, আগে হচ্ছে এই ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানের গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে। সাধারণ জ্ঞানের জন্য তোমাদের মাত্র 40 মার্কের পরীক্ষা হবে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায়, 40 মার্ক। কিন্তু এই 40 মার্কের জন্য তোমাকে কি, তোমাকে মানে পড়তে হবে 400 মার্কের পরীক্ষার মতো। মনে করো তোমার 400 মার্কের পরীক্ষা হবে, এরকম পড়া তোমার দিতে হবে 40 মার্কের জন্য। এবং তোমাকে কমপক্ষে 16 নম্বর পেতে হবে, 16। তোমাকে কমপক্ষে কত নম্বর পেতে হবে 40-এর মধ্যে? 16 নম্বর। মনে করো তুমি ইংরেজিতে ফুল মার্ক পেয়েছো, বাংলায় ফুল মার্ক পেয়েছো, গণিতে ফুল মার্ক পেয়েছো, কিন্তু তুমি সাধারণ জ্ঞানে 15 পেয়েছো, তাহলে তুমি ফেল। তোমার রেজাল্টই আসবে না, রেজাল্টই হবে না, ঠিক আছে? তাহলে সাধারণ জ্ঞানে তোমাকে কমপক্ষে কত পেতে হবে? কমপক্ষে 16 পেতে হবে, কিন্তু কমপক্ষে 16 পেতে হবে। এবং অনেক পড়া, কিন্তু অনেক পড়া, এটার জন্য অনেক পড়া, মানে তুমি চিন্তাও করতে পারবে না কত পড়া। আমরা পড়া শুরু করলে তুমি বুঝতে পারবে। এই কারণে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা কখনোই একদিনের পড়া আরেক দিনের জন্য ফেলে রাখবে না। যদি তুমি সেটা ফেলে রাখো, তোমার উপরে হিউজ একটা প্রেশার চলে আসবে, নেক্সট টাইমে সব পড়া একেবারে কমপ্লিট করা এটা কিন্তু খুবই কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আরিশা কিছু বলবে? হ্যাঁ, জেনারেল নলেজের জন্য আপাতত তোমাদের আলাদা করে কোনো বই কিনতে হবে না। আমরা যে শীট দিয়েছি সেটা পড়বো, আর আমরা বোর্ড বই আমি যা পড়াবো তাই পড়বো। পরবর্তীতে যদি কোনো কিছু কিনতে হয় তাহলে আমি তোমাদেরকে বলে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে রেইজ হ্যান্ড করবে, আমি তোমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। আচ্ছা, আমরা প্রথমে আইকিউটা পড়ে ফেলি। হ্যাঁ, আইকিউটা পড়ে ফেলি। আচ্ছা, আমার নাম তোমাদেরকে হয়তো বলি নাই, আমার নাম হচ্ছে শাকিল আহমেদ, ঠিক আছে? আমার নাম হচ্ছে শাকিল আহমেদ। আইকিউ, আইকিউ। আচ্ছা, আমরা আজকে 1 আর 2 নাম্বার আইকিউটা পড়বো, 1 এবং 2। এই 1 আর 2 নাম্বারে যে আইকিউটা আছে, এই সেম টাইপের আইকিউ কিন্তু এবার কিন্তু ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় এসেছিল। এই 1 এবং 2 নাম্বারটা যেরকম আইকিউ, এই সেম টাইপের আইকিউ এবার ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কিন্তু এসেছিল। দেখো এখানে কি আছে, ফেস ইকুয়াল 6 on 3 5 হলে তাহলে ভাই ইকুয়াল হোয়াট? ফেস ইকুয়াল 6 on 3 5 হলে ভাই ইকুয়াল হোয়াট? তাহলে আমরা যে ইংলিশ অ্যালফাবেটটা যে আছে, ইংলিশ অ্যালফাবেটের যে 26টা লেটার আছে, আমরা 1 থেকে 26 পর্যন্ত যদি মার্কিং করি, এ হচ্ছে 1 নম্বরে, বি হচ্ছে 2 নম্বরে, সি হচ্ছে 3 নম্বরে, এভাবে যদি আমরা মার্কিং করি, তাহলে দেখো এফ কত নম্বরে থাকবে? এফ কিন্তু 6 নম্বরে থাকবে। তাহলে এই এফ এর জন্য আমার এখানে 6,
ঠিক আছে, এফ এর জন্য হচ্ছে 6। এ কত নম্বরে থাকবে? এ কিন্তু 1 নম্বরে, তাহলে এর জন্য কিন্তু এই যে এখানে 1 দেওয়া আছে দেখো। সির জন্য 3 দেওয়া আছে, ইর জন্য 5 দেওয়া আছে। তাহলে এইভাবে কিন্তু হয়েছে। তাহলে একইভাবে বি কত নম্বরে? অ্যালফাবেটে বি হচ্ছে 2 নম্বরে। এইচ কত নম্বরে? এইচ হচ্ছে 8 নম্বরে। এ কত নম্বরে? এ হচ্ছে 1 নম্বরে। আই কত নম্বরে? আই হচ্ছে 9 নম্বরে। তাহলে ভাই সমান হবে 2819। ঠিক আছে। আচ্ছা, রাইমুম, এগুলো খাতায় নোট করবো? এটা খাতায় নোট করার দরকার নাই। তোমাদের যে শীট আছে ওই শীটটা তোমরা কাজ করতে পারো, প্রিন্ট করে বের করে নিতে পারো একদম। আর এটা তো তোমাদের ড্যাশবোর্ডে দেওয়াই আছে। ঠিক আছে। আর তুমি চাইলেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, তোমার প্র্যাকটিস হবে। আচ্ছা, এখন 1 নাম্বার নিয়ে কারো প্রশ্ন আছে কিনা, যে বুঝতে পারিনি এরকম কেউ আছো? থাকলে রেইজ হ্যান্ড করতে পারো। আচ্ছা, সবাই বুঝতে পেরেছি। তাহলে 1 যদি বুঝতে পারো, 2 মনে হয় না আমার বোঝানোর কোনো দরকার আছে। সিমিলার। ঠিক আছে, দেখো তো তোমরা 2 বুঝতে পারো কিনা নিজে নিজে দেখো তো 2 নাম্বারটা। এই উত্তরের সাথে মিলাও, এখানে উত্তরের সাথে মিলাও। বি হচ্ছে 2 নাম্বার, তাহলে বির জন্য 2 এভাবে। পড়ার পরে যারা বুঝতে পারবে তারা রেইজ হ্যান্ড করবে। এটা পড়ার পরে 2 যারা বুঝতে পারবে তারা রেইজ হ্যান্ড করবে। আচ্ছা, রাইমুম বুঝতে পারো নাই? বুঝতে পারলে কি বলেছি, রেইজ হ্যান্ড করতে বলেছিলাম, যে যারা বুঝতে পেরেছো তারা রেইজ হ্যান্ড করবে। প্রজ্ঞা, প্রজ্ঞা বুঝতে পেরেছো? প্রজ্ঞা, আচ্ছা ঠিক আছে, প্রজ্ঞাকে আমরা পাচ্ছি না, এটা পরে ওর কাছ থেকে ফিডব্যাক নিয়ে নেব। তাহলে আমাদের 1 আর 2 ছিল, 1 আর 2 এ প্রবলেম নাই। 1 আর 2 এ যদি প্রবলেম না থাকে তাহলে আমাদের এই যে এখানে একটু ডিফারেন্ট আছে, এটা এটা আমরা পরে ইয়া করব। আচ্ছা, এখন পরে পড়বো আমরা 3 থেকে নেক্সট ক্লাসে। তো আমরা এটাতে যেহেতু প্রবলেম নাই, আমরা এখান থেকে মুভ করে শিফট করে চলে যাই হচ্ছে আজকে আমাদের সায়েন্স আছে। হ্যাঁ, দেখো প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। বৈজ্ঞানিক, সবাই লোয়ার হ্যান্ড করে ফেলো। বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এখন কয়টা বাজে, আজকে বাতাসের তাপমাত্রা কত, ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রার মাপজোকের। তাহলে যদি আমার হয় যে তোমার উচ্চতা কত, তাহলে উচ্চতা আমরা ফুট ইঞ্চিতে মাপি, যে মনে করো 5 ফুট 3 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি, 5 ফুট 5 ইঞ্চি। তাহলে এটার জন্য আমাদের একটা মাপের দরকার হয়। ওজনের জন্য মাপের দরকার হয় 1 কেজি, 2 কেজি, 3 কেজি, তাই না? আচ্ছা, সময়ের জন্য ঘন্টা, মিনিট, সেকেন্ড ব্যবহার করি আমরা। তাপমাত্রার জন্য ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করি, ডিগ্রি ফারেনহাইট ব্যবহার করি। তাহলে দৈনন্দিন জীবনে কিন্তু পরিমাপ ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারি না। তো এখানে কি বলেছে, যে এখানে বলেছে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হচ্ছে পরিমাপ। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে কি বলে? পরিমাপ বলে। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। আরিশা কিছু বলবে? আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হচ্ছে পরিমাপ, একদম সহজ কথা এটা। আচ্ছা, এবার আমরা চলে যাই 2 নাম্বার পৃষ্ঠায়। বিজ্ঞান কি? বিজ্ঞান শব্দটির অর্থ হলো বিশেষ জ্ঞান। বিজ্ঞান শব্দের অর্থ হলো বিশেষ জ্ঞান। জ্ঞান কি তা তোমরা জানো, কোনো বিষয়ে তথ্য উপাত্ত, দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি। তাহলে জ্ঞান কি? জ্ঞান হচ্ছে কোনো বিষয়ে তথ্য উপাত্ত, দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি। এই সব মিলিয়ে হয় সেই বিষয়ে জ্ঞান। বিজ্ঞান তাহলে কোন বিষয়ে জ্ঞান? বিজ্ঞান হলো প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। তাহলে বিজ্ঞান কি সম্পর্কের জ্ঞান? বিজ্ঞান হলো প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান। তোমরা এর আগে বিভিন্ন জীব ও জড়বস্তু সম্বন্ধে জেনেছো, আবার নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধেও জেনেছো। কিভাবে বৃষ্টি হয়, উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে, ইত্যাদি। এ সবই কিন্তু বিজ্ঞানের অংশ।
আমাদের জীবন পুরাটাই বিজ্ঞানময়, ঠিক আছে? পুরাটাই বিজ্ঞানময় আমাদের জীবন। এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, এটা তো বিজ্ঞানময়। এই যে আমাদের স্মার্ট বোর্ডটা, এটা তো বিজ্ঞানী তৈরি করেছে এটা, তাই না? বিজ্ঞানী তৈরি করেছে কিন্তু এটা। এই যে ইন্টারনেট ব্যবহার করছি, এটা কিন্তু একটা বিজ্ঞানের আবিষ্কার। তো এগুলো সবই কিন্তু বিজ্ঞান, আমাদের জীবনটাই বিজ্ঞানময়। আমরা সকালে ঘুম থেকে যখন উঠি, ঘুম থেকে উঠেই তো নর্মালি আমরা ব্রাশ দিয়ে শুরু করি, তাই না? ব্রাশ করি। তো ব্রাশে যে টুথপেস্টটা লাগে, এই টুথপেস্টটা পুরাটাই তো এটা বিজ্ঞান, এটা হচ্ছে একটা একটা কেমিক্যাল, তাই না? একটা রাসায়নিক পদার্থ। এরকম কিন্তু আমাদের জীবনে প্রত্যেকটা, বিজ্ঞান ছাড়া তুমি মানে কিছু চিন্তাই করতে পারবে না। সব জায়গায় বিজ্ঞান আছে, সব জায়গায় বিজ্ঞান। আচ্ছা, আচ্ছা, তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। তাহলে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। কিরকম? অর্থাৎ বিজ্ঞান সবসময় যুক্তি এবং প্রমাণে বিশ্বাস করে। বিজ্ঞান সবসময় কিসে বিশ্বাস করে? যুক্তি এবং প্রমাণে। আমি একটা কথা বলে দিলাম, সেটাই যে বিজ্ঞান হয়ে যাবে এই বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলি যে সূর্য পশ্চিম দিকে উঠে, আমি মনে করি এটা বললাম যে সূর্য পশ্চিম দিকে উঠে, কিন্তু এটা বললেই বিজ্ঞান হয়ে যাবে না। আমার এর এর বিপরীতে কি আমাকে যুক্তি দেখাতে হবে, আমাকে প্রমাণ দেখাতে হবে, তাহলে সবাই বিশ্বাস করবে যে আসলে সূর্য পশ্চিম দিকে ওঠে। তাছাড়া কিন্তু হবে না। এই কারণে এখানে কি বলেছে যে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। বিজ্ঞান হতে হলে কি, মন গড়া যদি কেউ ব্যাখ্যা দেয় তা বিজ্ঞান হবে না। বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে তা পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে, অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্প আকারে অনেক ব্যাখ্যা শুনেছো, কিন্তু এ ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান? না, এ ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয়। কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া যায় না, কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না। তাহলে অনেক গল্প শুনেছি, যেমন মনে করো গ্রিক মিথোলজিতে, হ্যাঁ, গ্রিক পুরাণ বা গ্রিক মিথোলজি, এই গ্রিক মিথোলজিতে কি আছে যে এখানে বলা আছে পৃথিবী হচ্ছে একটা হাতির উপরে আছে। পৃথিবী কিসের উপরে আছে? পৃথিবী একটা হাতির পিঠের উপরে আছে। তারপরে বলেছে হাতি কোথায় আছে? হাতি একটা বিশাল কচ্ছপের উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটা বলেছে। কিন্তু এই কচ্ছপটা আবার কার উপরে আছে এই সম্পর্কে কিছুই বলা নেই, ঠিক আছে? তাহলে এই যে একটা মিথোলজি, এটা হ্যাঁ একটা একটা তোমার একটা কি বলে এটাকে, এই তোমার ধর্মীয় একটা বিশ্বাস। এটা এটা মিথোলজি মানে এটা ধর্মীয় পুরাণ গ্রন্থগুলোতে আছে। তো এটা কিন্তু, এটা কি কেউ দেখছে যে এটা একটা ইয়ার উপরে আছে, একটা হাতির উপরে পৃথিবী আছে? না, এটা কেউ দেখে না, এটা কোনো প্রমাণ না, এটা মন গড়া কথা। তো এটা কিন্তু বিজ্ঞান হবে না। কিন্তু আমরা এখন আধুনিক বিজ্ঞানে আমাদের কি প্রমাণিত হয়েছে কি? আমাদের প্রমাণিত হয়েছে যে গ্রহগুলোর নির্দিষ্ট কক্ষপথ আছে, তাই না? নির্দিষ্ট কক্ষপথে তারা ঘুরে, তাই না? নির্দিষ্ট, এটা কিন্তু অলরেডি প্রমাণ আছে। এবং এটা কিন্তু গ্রহগুলো যে ঘূর্ণায়মান, এটা টেলিস্কোপ দিয়ে কিন্তু বিজ্ঞানীরা অলরেডি দেখেছে, এবং এটার প্রমাণ কিন্তু আছে, ঠিক আছে? এই সূর্য কেন্দ্রিক যে একটা তোমার এই সৌরজগৎ, যে সোলার সিস্টেম, এটার ধারণা সর্বপ্রথম দেন হচ্ছেন জ্যোতির্বিজ্ঞানী অ্যারিস্টার্কাস নামে একজন বিজ্ঞানী ছিলেন, অ্যারিস্টার্কাস। তো অ্যারিস্টার্কাস হচ্ছে সর্বপ্রথম এই ধারণাটা দেন যে একটা সূর্য থাকবে, সূর্যের চারদিকে গ্রহগুলো ঘুরছে, এরকম একটা ধারণা তিনি সর্বপ্রথম দিয়েছিলেন। তো এই কারণে আমরা যেটা বললাম যে আমাদের শুধু এই মুখের কথাই বিজ্ঞান হবে না, তার পেছনে যুক্তি থাকতে হবে, তার পেছনে প্রমাণ থাকতে হবে, তাহলে সেটাই হচ্ছে বিজ্ঞান। আচ্ছা, এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান। তাহলে জ্ঞান যেরকম বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনি দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব। তাহলে জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনি দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব। অর্থাৎ তুমি যখন কোনো কিছু নিয়ে চিন্তা করবে, তোমার তোমার মাইন্ডটাও সায়েন্টিফিক হতে হবে, ঠিক আছে? তোমার তোমার মনটাও কি বিজ্ঞানময় হতে হবে। যেমন একজন সাধারণ মানুষ, সে যখন বাতাসের কথা শুনে তার কাছে বাতাসটাকে বাতাসই মনে হয়, ভিন্ন কিছু না। কিন্তু যার মনে প্রাণে সবসময় সায়েন্স থাকে, বিজ্ঞান থাকে, সে বাতাসের কথা যদি মনে হয়, তখন তার মনে কিন্তু অনেক চিন্তা আসতে পারে। যেমন বাতাস একটা মিশ্র পদার্থ, বাতাসের ভিতরে কার্বন ডাই অক্সাইড থাকে, অক্সিজেন থাকে, ধূলিকণা থাকে, জলীয় বাষ্প থাকে। তো এরকম অনেক কিছু মিলে কিন্তু বাতাস হয়, বাতাস একটা মিশ্র পদার্থ। এটাই হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যে একজন সাধারণ মানুষ কোনো বস্তুকে কিভাবে দেখছে, আর যার মধ্যে বিজ্ঞান আছে সে একটা বস্তুকে কিভাবে দেখছে। এটাই মূলত হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। এটা যদি না থাকে, সে কিন্তু বিজ্ঞানিক গবেষণা কিন্তু করতে পারবে না আসলে। আচ্ছা, তাহলে এটা গেল বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। তো এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এখানে এটা নিয়েই বলা আছে সবকিছু, আমি যেটা বললাম।
তো বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ, এখানে বৈজ্ঞানিক প্রক্রিয়ার হচ্ছে ধাপ দেওয়া আছে 8টি। দেখো 8টি ধাপ দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টি ধাপ দেওয়া আছে। যদি আমাদের প্রশ্নে আসে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ কয়টি, তাহলে আমরা বলবো 8টি। যদি কখনো পরীক্ষায় আসে যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ কয়টি, আমরা বলবো 8টি। আচ্ছা, এবার এই বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলোর পরীক্ষণ দেওয়া আছে। দেখো এখানে কয়টি ধাপ আছে, এখানে কিন্তু 7টি ধাপ আছে, 7টি। যদি আমাদের আসে পরীক্ষণ পদ্ধতির ধাপ কয়টি, তাহলে বলবো 7টি। যদি বলে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ কয়টি, বলবো 8টি। যদি বলে পরীক্ষণ পদ্ধতির ধাপ কয়টি, বলবো হচ্ছে 7টি। কি ফ্রিজ হয়ে গেল নাকি সব? আচ্ছা ঠিক আছে। তাহলে এখন এখানে যে একটা পরীক্ষার কথা দেওয়া আছে, একটা পরীক্ষা আছে, এই পরীক্ষাটা কিভাবে আছে সেটা তোমরা কি আগে এটা পড়েছো? এই প্রথম চ্যাপ্টারে 2 3 4 পেজ পড়েছো না তোমরা? তাহলে তোমরা জানো অনেকে যে এখানে কি আছে। পরীক্ষণের যে 2টা চারা গাছ নিয়ে একটা পরীক্ষা দেওয়া আছে এখানে, তাই না? যে 2টা চারা গাছ, একটা পানি দিলে মারা যায়, পানি না দিলে পানি না দিলে মারা যায়, পানি দিলে মারা যায় না, এরকম একটা পরীক্ষা কিন্তু এখানে দেখানো আছে। তো এটা তো এটা এটা এখানে গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই, তাই আমি এটা স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ, এখানে শুধু আমরা মনে রাখবো পরীক্ষণ পদ্ধতির ধাপ কয়টি, 7টি। বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ কয়টি, 8টি। এটাই মনে রাখবো, এটাই ইম্পর্টেন্ট এখানে। এবার দেখো পরিমাপের প্রয়োজনীয়তা। আমরা অনেক সময় জানা অজানা নানাবিধ ঘটনা আন্দাজ করে পরিমাপ করে থাকি। যেমন তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য কত, তুমি কখন স্কুলে রওনা দিবে, এই সকল ক্ষেত্রে প্রায়ই তোমরা আন্দাজ করে পরিমাপ করার চেষ্টা করো। আবার অনেক ক্ষেত্রে আমরা সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন বাজার থেকে চাল ডাল কিনতে, জামা কাপড় তৈরি করতে, কিংবা সময় মতো ক্লাস শুরু শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার। সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে, বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টা ঘর তৈরি করা যাবে, এমনকি কোন কক্ষের আকৃতি কিরকম হবে তা বলা মুশকিল হবে। এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি। জীবন বাঁচাতে যে ঔষধ তাও তৈরি করতে হয় পরিমাণ মতো, এবং খেতেও হয় পরিমাণ মতো। এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজেই প্রয়োজন সঠিক পরিমাপের। আচ্ছা, তাহলে সঠিক পরিমাপ ছাড়া কিন্তু কিছুই হবে না, কিন্তু আমাদের কিন্তু অবশ্যই সঠিক পরিমাপ করতে হবে। এরপর দেখো পরিমাপের একক। এখানে একটা একখণ্ড রশি দেওয়া আছে। তোমরা দেখেছো না অনেক সময় আমরা বাসায় কোনো কিছু মাপলে বাবা মাকে বা বাবাকে বা পরিবারের বড় কাউকে দেখছো না হাত দিয়ে মাপে, এরকম 1 হাত 2 হাত 3 হাত, হ্যাঁ এরকম হাত দিয়ে কিন্তু মাপে, তোমরা হয়তো অনেকে দেখে থাকবে। কিন্তু তোমাদেরকে যদি আমরা দেই সেটা, বা এটা কিন্তু এক এক সবার হাতের দৈর্ঘ্য কি সমান এখান থেকে এই পর্যন্ত, কোন পর্যন্ত সমান না, তাহলে এক একজনের মাপ এক এক রকম হয়ে যাবে, সেম জিনিসের মাপ ভিন্ন ভিন্ন হয়ে যাবে, তাহলে তো একটা প্রবলেম ক্রিয়েট হবে কিন্তু এখানে। এই কারণে এই এককটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে বিজ্ঞানীরা কি করেছেন, বিজ্ঞানীরা হচ্ছে একটা নির্দিষ্ট একটা আদর্শ পরিমাণ তারা মানে নির্ণয় করেছেন আর কি। এই পার্থক্য দূর করার জন্য পরিমাপের ক্ষেত্রে একটি আদর্শ পরিমাণকে বিবেচনা করা হয়। কোনো কিছু পরিমাপ করার জন্য একটা সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নিতে হয়। কোনো একটি সুবিধাজনক ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরা হয়। এই জানা আদর্শ অংশের পরিমাণই পরিমাপের একক। তাহলে আদর্শ অংশের ক্ষুদ্রতম আদর্শ অংশের যে পরিমাপ তাকেই হচ্ছে পরিমাপের একক বলা হয়। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক দৈর্ঘ্য, ভর পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক ভর, সময় পরিমাপের জন্য একটি সুবিধাজনক নির্দিষ্ট সময় আদর্শ হিসেবে ধরা হয়। নিজ নিজ নানা আদর্শ মানের সাথে তুলনা করে সাধারণত দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি রাশি পরিমাপ করা হয়। আচ্ছা, তাহলে প্রত্যেক ক্ষেত্রে পরিমাপকে একটি একক দ্বারা প্রকাশ করা হয়। যেমন মনে করো তুমি বাজারে গিয়েছো, বাজারে থেকে তুমি চাল কিনবে। এখন তুমি বললে দোকানদারকে আমাকে 5 চাল দেন, 5 আমাকে 5 চাল দেন, 5 চাল দেন। তো দোকানদার বলবে যে আপনি 5টা চাল দিয়ে কি করবেন, 5টা চাল তো একটা পাখিরও পেট ভরবে না, 5টা চাল দিয়ে আপনি কি করবেন, তাই বলবে না যে আমাকে 5 চাল দেন। তাহলে এই 5 চাল, এবং অনেক আবার কিন্তু পাগলও বলতে পারে কিন্তু তোমাকে দোকানদার, হ্যাঁ এই পাগল কোন জায়গা থেকে আসছে। হ্যাঁ, তাহলে কিন্তু তুমি যখন বলবে আমাকে 5 কেজি চাল দেন, 5 মণ চাল দেন, তখন কিন্তু এটা কিন্তু অর্থপূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু আর প্রবলেম নাই। তাহলে দেখো একটা কত গুরুত্বপূর্ণ, এককটা কত গুরুত্বপূর্ণ। আমি যখন শুধু 5 চাল বললাম এটা খুবই কিন্তু হাস্যকর হয়ে গেল বিষয়টা। যখন আমি বললাম 5 কেজি চাল দেন, তখন কিন্তু এটা একদম মিনিংফুল হয়ে গেল কিন্তু, তাই না? তাহলে এই যে কেজি, এই কেজিটাই হচ্ছে আমার একক। আবার আমরা যখন সময় বলি,
আমরা বলি মনে করো যে এখন কয়টা বাজে, এখন হচ্ছে এই যে 4টা 25 বাজে, তাহলে 4টা 25 বাজে, এই 4টা 25, 4 তো ঘন্টা আর 25 হচ্ছে মিনিট, কিন্তু আমরা এখানে সরাসরি বলতেছি না ঘন্টা মিনিট, কিন্তু আমার কিন্তু কিন্তু আমি যদি বলি, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আহ, যেমন আমি যখন তোমার বাইরে থাকি তখন অনেক সময় আমি বাসায় ফেরার সময় আমার ওয়াইফ কল করে বলে যে তোমার আসতে কতক্ষণ লাগবে, আর তখন বা তোমাদের আম্মুরাও কিন্তু তোমার আব্বুকে কল করে বলে যে তোমার আসতে আর কতক্ষণ লাগবে, এরকম বলে না বাসায়। তো তখন তোমার আব্বু যদি বলে বা আমি যদি বলি আমার আসতে 10 লাগবে, ঠিক আছে, এখন এটা কি বুঝবে, আমার আসতে 10 মিনিট লাগবে, আমার আসতে 10 টাকা রিক্সা ভাড়া লাগবে, আমার আসতে 10 ঘন্টা লাগবে, ঠিক আছে, নাকি আমার আসতে 10 পা এগোতে হবে? এটা কিন্তু মানে ঠিক হলো না তাহলে 10, তাই না? তাহলে আমি যদি বলি আমার আসতে 10 মিনিট লাগবে, এই যে আমি 10-এর পরে মিনিট বসালাম, তাহলে এই মিনিটটাই হচ্ছে একক। তাহলে আমরা কি এককের গুরুত্বটা বুঝতে পেরেছি যে একক কেন মোস্ট ইম্পর্টেন্ট? আচ্ছা, তাহলে একক এই গেল একক। এবার আমরা পড়বো মৌলিক ও যৌগিক একক। আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি বলি। তাহলে আমরা যা পরিমাপ করি তাকেই রাশি বলা হয়। টেবিলের দৈর্ঘ্য একটি রাশি, উচ্চতা একটি রাশি। এই রাশিগুলো পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক আছে। যে কোনো একক দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায়। যে কোনো একক দ্বারা সরাসরি কোনো কিছুকে পরিমাপ করা যায়। যেমন আমার হাতে যে তুমি পেনটা দেখতে পাচ্ছ, এই পেন স্টাইলাস, এটা পেন বলতে বলো স্টাইলাস। তো এই স্টাইলাসটা, এটা হচ্ছে তোমার, আমি কিন্তু একটা স্কেলের পাশে যদি একটা দিয়ে দিই, একটা রুলার স্কেলের পাশে দিয়ে দিই, তাহলে কিন্তু সেন্টিমিটারের মাপ কিন্তু আমি পেয়ে যাবো এটা, তাই না? পেয়ে যাবো না? তাহলে এই যে আমি কিন্তু কি এখানে কি বলেছে, কোনো একক দ্বারা, সেন্টিমিটার একটা একক, এই সেন্টিমিটার দিয়ে কিন্তু আমি সরাসরি এটা মেপে ফেলতে পারতেছি। তাহলে কোনো একক দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায়। এককের মধ্যে কোন একটি বস্তুর দৈর্ঘ্য, এই যে এটার দৈর্ঘ্য মাপলাম, যেটা কত সেন্টিমিটার এটা মাপলাম। তাহলে আজকে কিন্তু আমাদের এই এই 4 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া ছিল। এখন তোমাদের যদি এই 4 পৃষ্ঠার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকে, এখন তোমরা জিজ্ঞেস করতে পারো, রেজ হ্যান্ড করতে পারো যদি কোনো কিছু প্রশ্ন থাকে, বুঝার থাকে। আচ্ছা, তাহলে কারো প্রবলেম নাই এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবার তোমাদের যে শীটটা দেওয়া আছে, জিকের যে শীট দেওয়া আছে, আমরা শীটে একটু চলে যাই। এটা নিয়ে প্রথমে আলোচনা করতে চেয়েছিলাম, তো আমি একটু এখন আলোচনা করি। দেখো এখানে ক্যাডেট কলেজের যে সিলেবাসটা, হ্যাঁ, ক্যাডেট কলেজের যে সিলেবাসটা, এখানে আমাদের কি কি পড়তে হবে দেখো, কত পড়া দেখো। এখানে আমাদের প্রথমে তো আমাদের বোর্ড বইগুলো পড়তে হবে। আমাদের বোর্ড বই, বিজ্ঞান বোর্ড বই, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বোর্ড বই, তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির যে বোর্ড বই, এই 3টা তো পড়তেই হবে একদম, কোনো স্কিপ করা যাবে না কোনো সাবজেক্টই, 3টা বোর্ড বই সব করতে হবে। এরপরে এটার বাইরে কি পড়তে হবে, বাংলাদেশের শিল্প সংস্কৃতি, বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও ক্যাডেট কলেজ সমূহ, বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বিষয়, বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলী, খেলাধুলা, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা, সাম্প্রতিক প্রযুক্তিগত আবিষ্কার উন্নয়ন, বাংলাদেশের ইতিহাস, পৃথিবীর ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ, বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। তাহলে এই যে অনেক পড়া এগুলো, ঠিক আছে, আমরা এগুলো ধীরে ধীরে শেষ করব। এটা তো শীট দেওয়া আছে তোমাদের ড্যাশবোর্ডে, ওই শীটের ভিতরে এটাই, এই শীটটাই দেওয়া আছে। এই যে এটাই দেওয়া আছে, তোমরা ড্যাশবোর্ডে দেখবা জিকে শীট দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই যে 2 নাম্বার যে পৃষ্ঠা, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পেজ। এই যে বাংলাদেশের শিল্প সংস্কৃতি, এটা 2 নাম্বার পেজ। এই 2 নাম্বার পেজটা হচ্ছে তোমাদের পড়া থাকবে, নেক্সট দিন আমি পড়া ধরবো। এই যে 2 নাম্বার যে পেজটা দেখতে পাচ্ছ শীটের, এটা তোমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করলেই দেখতে পাবে। এটার 2 নাম্বার পৃষ্ঠা একদম মুখস্থ পড়া থাকবে, এটা তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে পড়া ধরবো কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে তোমাদের এটার সাথে, তাহলে আমি হোমওয়ার্ক লিখে দিই, হোমওয়ার্কটা লিখে নাও। হোমওয়ার্ক হচ্ছে বিজ্ঞান 1 থেকে 4 পৃষ্ঠা হতে 10টি ছোট অথবা এক কথায় প্রশ্ন উত্তর তৈরি করবে। তাহলে 1 থেকে 4 পৃষ্ঠা হতে 10টি ছোট অথবা এক কথায় প্রশ্ন উত্তর তৈরি করবে। আর শীট থেকে পড়া হচ্ছে আমাদের পৃষ্ঠা 2,
শীটের হচ্ছে পৃষ্ঠা 2। হোমওয়ার্ক করে রাখবে, আমি হোমওয়ার্ক দেখব। আচ্ছা, তাহলে হোমওয়ার্কটা এটা লিখে নিয়েছো তোমরা? গত বছর যারা পরীক্ষা দিয়েছে জিকে থেকে আমি যেভাবে পড়িয়েছি আর আমাদের শীট যেটা ছিল, বেশিরভাগ এই শীট থেকে কিন্তু অনেক কমন পড়েছে কিন্তু। আর বোর্ড বইটা আমি যেভাবে পড়িয়েছিলাম, বোর্ড বই থেকে কিন্তু যা আসছে সব কমন পড়েছে একদম। সবার জিকে পরীক্ষা ভালো হয়েছে অনেক। আহ, প্রায় তোমার 90%ই মানে কমন পড়েছে একদম। হুম জিকের থেকে কিন্তু। এই কারণে তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে, আর আমি যেভাবে বলি সেভাবে একটু পড়াগুলো তৈরি করবে। তাহলে এখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি নিয়ে বেশ কিছু প্রশ্ন আর উত্তর দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, এইগুলো একদম সুন্দর করে মুখস্থ করে ফেলবে। আমরা একটু পড়ি, দেখি কি কি আছে। হ্যাঁ, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত? 50টি। বাংলাদেশের কোন উপজাতির সংখ্যা বেশি? চাকমা। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম? পাঙ্গন। আচিক খুশিক কি গারো উপজাতির ভাষার নাম? এটা। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলমান? পাঙ্গন, এটা তো আছে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? পুন্ড্রবর্ধন। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই? মারমা। ওয়ানগালা বা ওয়াঙ্গালা কাদের উৎসব? গারোদের উৎসব। বিজু বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব? চাকমা। বৈশু কোন উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠান? ত্রিপুরা। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সোহরাই? সাঁওতাল। বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? পার্বত্য চট্টগ্রাম। চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতিরা বাস করে? মারমা। চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক কোন জেলায়? রাঙামাটি। চাকমাদের প্রধান উৎসবের নাম কি? বিজু। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? বেদ। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক। বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? সিলেট ও চট্টগ্রাম আগে এটার মধ্যে ছিল। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? কুমিল্লা ও নোয়াখালী। মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুন্ড্রনগর। বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে? 1204 সালে। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? 60 গম্বুজ মসজিদ। কোন অঞ্চলের নকশি কাঁথা শীর্ষস্থানীয়? যশোর। কোনটি প্রাচীন সভ্যতা? মেসোপটেমিয়া। এই প্রশ্নটা একটু অদ্ভুত, কোনটি প্রাচীন সভ্যতা? মেসোপটেমিয়া। এখানে এটার দিছে হচ্ছে তো বাংলাদেশের শিল্প সংস্কৃতির মধ্যে ভুলে প্রশ্নটা চলে আসছে মনে হয়, তাই না? মেসোপটেমিয়া তো আর বাংলাদেশের সভ্যতার মধ্যে পড়ে না। আচ্ছা, তা যাই হোক, আমরা তাও পড়ে ফেলবো এটা। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়
মধ্য আমেরিকায়। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? দক্ষিণ আমেরিকা। মেসোপটেমীয় সভ্যতা আহ, কবে কোথায় গড়ে উঠেছিল? এটা হবে হয়তো টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? কনস্টান্টিনোপল। ট্রেনিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? বাণিজ্য। ইউরিয়া সারের কাঁচামাল কি? উত্তর প্রাকৃতিক গ্যাস। বিএসটিআই এর অভিব্যক্তি কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। বাংলাদেশে প্রথম কাগজ কল স্থাপিত হয় কবে? 1953 সালে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায়। নাম হচ্ছে কর্ণফুলী পেপার মিল। বর্তমানে দেশে কাগজ কল চালু রয়েছে 7টি, মোট কাগজ কল আছে হচ্ছে 10টি, আর 3টা হয়তো বন্ধ। বাংলাদেশের সবচেয়ে বড় কাগজ কল কর্ণফুলী পেপার মিল। বাংলাদেশ ও এশিয়ার বৃহত্তম আদমজি পাট কল প্রতিষ্ঠিত হয় 17 জুন 1971 সালে, 1991 সালে। আর হচ্ছে আদমজি পাটকল বন্ধ হয় 30 জুন 2002 সালে। এটি নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে অবস্থিত। সোনালী ব্যাগ সোনালী ব্যাগ পাট থেকে কি? সোনালী ব্যাগ কি? পাট থেকে উদ্ভাবিত এক ধরনের পলিথিন ব্যাগ। উদ্ভাবক মোবারক আহমেদ 2017 সালে করেন। বাংলাদেশের প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে। বাংলাদেশের বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছে কোথায়? শীতলক্ষা নদীর তীরে। বাংলাদেশের একমাত্র রেয়ন শিল্প বা রেয়ন মিল কোথায় অবস্থিত? কর্ণফুলী রেয়ন মিল, চন্দ্রঘোনা, রাঙামাটি। এই তো জুবাইর, বলো। ওই যে অনেকে মোহাম্মদ পরে বিন দেয়, তুমি সেইটার কথা বলছো? বিন, হ্যাঁ, এটা লিখলেও হবে আর ওই বিন দিয়ে লিখলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে, আরেকটু জোরে বলো, কথা বোঝা যাচ্ছে না তোমার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, অনেক জায়গায় খিলজি লেখা আছে, তুমি ঠিকই বলেছো, অনেক জায়গায় খিলজি লেখা আছে। এটা নিয়ে মতভেদ আছে, তবে উইকিপিডিয়াতে হচ্ছে খলজি লেখা আছে। উইকিপিডিয়া আছে না, উইকিপিডিয়া, তোমরা গুগল করলে পাবে, উইকিপিডিয়াতে খলজি লেখা আছে। হ্যাঁ, আমরা খলজিটাই দিব, কোনো সমস্যা নেই, এটা স্পেলিং নিয়ে সমস্যা হবে না। আর 9-10 বইয়েও খলজি লেখা আছে, আমার যতদূর মনে পড়ছে। 9-10 হচ্ছে তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই সম্ভবত খলজি লেখা আছে। তাহলে এই পড়াগুলো তোমরা কি করবে? এগুলো হচ্ছে কমপ্লিট করে ফেলবে। তাহলে আজকের মতো আমরা ক্লাস শেষ করে দিই, আমাদের তো পড়া সব শেষ হয়ে গেল। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।